আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা। রুমিনির পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিটি শিশুই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এক একটি বিশেষ উপহার। তবে কিছু শিশুর বেড়ে ওঠার গল্প আর 10টা শিশুর মতো সাধারণ হয় না। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপই হয় এক একটি সংগ্রামের নাম। আজ রুমিনির বিশেষ আয়োজনে আমরা এমন একজন সাহসী মা এবং তার কলিজার টুকরা সন্তানের নাবিদের কথা শুনব। নাবিদ একজন অটিজম যোদ্ধা। তার শারীরিক ও মানসিক নানা সীমাবদ্ধতা থাকলেও তার মায়ের অসীম ভালোবাসা এবং ধৈর্যের কাছে কোনো বাধাই যেন বাধা নয়। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং শুনবো এক মায়ের নির্ঘুম রাত, সামাজিক প্রতিকূলতা জয় এবং পরম মমতায় সন্তানকে আগলে রাখার এক বাস্তব জীবন সংগ্রামের গল্প। চলুন আজ সহমর্মতার চোখে দেখি নাবিদ এবং তার মায়ের এই অসাধারণ পরিচয়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, তাহলে আজকের পডকাস্টটা শুরু করি। জি, অবশ্যই। নাবিদের জন্মের পর প্রথম যখন আপনি বুঝতে পারলেন সে আর 10টা সাধারণ শিশুর মতো নয়, ওই মুহূর্তে আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল? এই প্রশ্নটার উত্তর দিতে হলে আমাকে একটু পিছনে যেতে হবে। নাবিদের জন্মের সময় যে ওটা একটু বলা লাগে যে জি আমার জি। যখন সিজারের জন্য আমাকে নেওয়া হয় তখন 7 বার অ্যানেসথেসিয়া ট্রাই করা হয়, কিন্তু আমাকে অবশ করতে পারতেছিলেন না ডাক্তাররা। তো আমি কিন্তু একটা চিৎকারও দেইনি। তো ডাক্তার এক পর্যায়ে, আর ওই সময়টা মাঝখানে বলি, ওই সময়টা আমার হাজবেন্ডের মেডিসিন নিয়ে আসতে একটু দেরি হওয়াতে ওনারা আমাকে যে জি ক্যাথেটারটা পরায় সেটা কিন্তু আপনার নষ্ট ছিল, হসপিটালে পড়া ছিল এবং এটা নষ্ট ছিল, নষ্ট একটা ক্যাথেটার পরায় দেয়। তো এরপরে আমার 7 বার ট্রাই করার পরে ওনা পারতেছিলেন না। পরে ডাক্তার এক পর্যায়ে বললেন যে এই মেয়েটার মনে হয় মাথায় সমস্যা আছে। এই কথাটা কেন বললেন যে আশেপাশে আরো 3-4টা সিজারের রোগী ছিলেন, কেউ চিৎকার হুম দিচ্ছিল না, শুধু সরি সবাই চিৎকার দিচ্ছিল, কিন্তু আমি হুম হুম হুম। মানে বারবার করতেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটা যাতে বের হয়ে যায়, মানে আমার বাচ্চাটা যাতে সিজার করে তাড়াতাড়ি বের করে ফেলতে পারে। তো এই কারণে আচ্ছা উনি এই কথাটা বললেন। এরপরে আপনার রাতে বোর্ড মিটিং বসে, ডাক্তাররা বলেন যে লাখে একটা এরকম রোগী থাকে যার আপনার অ্যানেসথেসিয়া কাজ করে না, সেক্ষেত্রে আমাকে জেনারেল দিতে হবে। জেনারেল দিতে হলে আমাকে সরকারি হসপিটালে যেতে হবে। আর এর মধ্যে যেহেতু নাবিদ 3 দিন পেটের মধ্যে অক্সিজেন পায়নি, ওর অক্সিজেনের ঘাটতির কারণে আমারও অক্সিজেনের ঘাটতি হওয়া শুরু করে এবং আমার শরীরে যতটা ছিদ্র ছিল সব জায়গা থেকে জি আপনার ব্লাড আসা শুরু হয়। তো এরপর সরকারি মেডিকেলে যাই। সরকারি মেডিকেলে যাওয়ার পরে ডাক্তাররা আমাকে দেখেন। দেখার পরে যে বলেন যে এই রোগীকে তো জেনারেল দেয়া যাবে না। আমাকে যদি জেনারেল দেয়া হয় তাহলে আমি হুম হুম কোমায় চলে যাব, কারণ আমার ঘাড় ছোট। আমাকে অ্যানেসথেসিয়া দিয়েই সিজার করতে হবে। এরপরে আমাকে অনেকক্ষণ ফেলে রাখেন। ফেলে রাখার পরে ওনারা মিটিং করে ওনারা আসেন। আসার পরে আমার এখনো চোখের মধ্যে ভাসে আমার চারপাশে, আমাকে আমি তো স্ট্রেচারে শোয়া ছিলাম। আমার চারপাশে আপনার ডাক্তাররা দাঁড়িয়ে আপনার কালেমা পড়তেছিলেন এবং দোয়া হুম হুম। করতেছিলেন যাতে আমাকে, যাতে ওনারা অ্যানেসথেসিয়া যাতে কাজ করে। এরপর আপনার 9টা অ্যানেসথেসিয়া দেওয়ার পরে আমার নাভিদকে ওনারা বের করতে পারেন। তো এই যে সময়টুকু, এরপরে যখন নাবিদকে জীবিত বের করে এবং আমাকে দেখান ওনারা যে এই দেখেন আপনার ছেলে সন্তান হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে নাবিদের যা হবে হোক, ও যে বেঁচে আছে এটাই আমার জন্য জি জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তো খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল নাবিদ প্রচুর, যখন এমনকি মাঝখানে ডাক্তাররা আমাদের কাছ থেকে বনসাইন নেয় যে মা এবং বাচ্চা দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে, আপনারা বনসাইন দিয়ে দেন, কারণ দুজনকে একসাথে বাঁচানো সম্ভব না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে নাবিদ একজন হচ্ছে ব্রেন ড্যামেজ এবং সেরেব্রাল পলিসির আক্রান্ত ছোট যোদ্ধা।
যখন প্রথম এই কঠিন নাম শুনলেন, তখন মা হিসেবে আপনার পৃথিবীটা কতটা উলটপালট হয়ে গিয়েছিল? আর এই কথাটা প্রথম শোনার পর আমার কাছে মনে হয়েছিল যে এটা আবার কেমন রোগ। আমরা টোটালি এটা জানতাম না যে সেরেব্রাল পালসি নামেও যে কোনো রোগ থাকে, কোনো সমস্যা থাকে, এটা আমরা জানতাম না। জি, জি, জি। এরপর ডাক্তারকে বললাম যে এটা আসলে কি সমস্যা। পরে ডাক্তার বুঝিয়ে বললেন যে অক্সিজেনের ঘাটতির কারণে নাভিদের 20% ব্রেন ড্যামেজ হয়ে যায়। তো এই যখন আমাকে বললেন যে 20% ব্রেন ড্যামেজ হয়ে গেছে, এটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমার পায়ের তলায় আর মাটি নাই। আমার মানে আমি পুরা ব্ল্যাঙ্ক। কিছু সময়ের জন্য আমি পুরো স্বাভাবিক। ব্ল্যাঙ্ক। আসলেও মানে এত কঠিন একটা নামটাই, রোগের নামটাই কিন্তু অনেক কঠিন। তাহলে রোগটা আর কি কত কঠিন হতে পারে। আমাদের সমাজে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বড় করা মানে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো হচ্ছে আত্মীয়-স্বজন বা আপনার আশেপাশে মানুষের দৃষ্টিভঙ্গি আপনার লড়াইকে আরো বেশি কঠিন তুলেছে নিশ্চয়ই। হ্যাঁ, প্রচুর তো কঠিন করে আপ ফেলছিল। হ্যাঁ, হুম, হুম। এতটাই কঠিন করে ফেলছিল যে নাভিদকে ডাক্তার আমাদেরকে বলে বলে দিয়েছিলেন যে নাভিদকে যাতে আমরা বেশি বেশি করে বাহিরে নিয়ে যাই, ওকে বাচ্চাদের সাথে খেলতে নিয়ে যাই। তো আমিও বিকালবেলা একদিন এরকম বিকালবেলা বের হতাম, বিকালবেলা বের হয়ে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতাম। তো তখন কিছু মানুষ পাশে এসে বলতো যে ও তো মারা যাবে, ওদের মতো বাচ্চারা তো বাঁচে না। তারপরে বলতো যে পাপের কারণে এই বাচ্চাটা এরকম হয়েছে। তো এই যে একটা ট্রমা, এই ট্রমাটা আমার আমার মাথার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে আমি আপনার রাতে ঘুমানোর পরে প্রায় 2 বছর আমি ডিপ্রেশনে ছিলাম, যে রাতে যখন ঘুমাতে যেতাম আমার যখন ঘুমটা গভীর হয়ে যেত আমি ঘুমের মধ্যে উঠে দৌড় দিতাম, এবং আমার হাজবেন্ড আমাকে ধরে রাখতে পারতো না যে তুমি কোথায় যাবে, আমি ঘুমের মধ্যে দৌড়। আমি দৌড় দিতাম। আমার কাছে মনে হইতো যে যারা বলতো যে আপনার বাচ্চাটা মারা যাবে, ও বেশি দিন বাঁচবে না, আমার কাছে মনে হইতো ওনারা মনে হয় আমার বাচ্চাটাকে মারতে আমার বাসায় আসছে। এই কারণে আমি উঠে দৌড় দিতাম, মনে হইতো যে আমার নাবিককে মনে হয় নিয়ে গেল। তো আমি 2 বছর, প্রায় 2 বছর প্রচুর ডিপ্রেশনে ছিলাম। হ্যাঁ, খুবই স্বাভাবিক। আর এই আশেপাশের মানুষের এইসব কথাগুলা মানে কতটা ক্ষত বিক্ষত করে মানুষ একটা মার হৃদয়কে। প্রচুর আসলে যার প্রচুর সাথে আসলে হয় এটা। সেই মনে হ্যাঁ, হয় এটা আসলে রিয়েল ফিলটা সেই পায় যে কতটা হ্যাঁ, খারাপ লাগে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এটা কতটা কষ্ট দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো নাবিদের প্রতিদিনের রুটিন কেমন? ওর ঘুমানো, তারপরে খাওয়া দাওয়া, সাধারণ যত্ন আপনাকে কতটা সময় বা শ্রম দিতে হয়? হ্যাঁ, নাবিদের প্রতিদিনের জীবন অনেক কঠিন। ওকে খাওয়ানো, ওকে গোসল করানো, ওকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সবকিছু এতটাই কঠিন যে আমাদের কাছে মনে হয় যে 24 ঘন্টাও আমাদের জন্য কম। যে আরো যদি কয়েক ঘন্টা বাড়তি পাওয়া যেত দিনের মধ্যে তাহলে হয়তো আমরা প্রপার ওর যত্নটা আরো নিতে পারতাম, আমরাও একটু রেস্ট করতে পারতাম, কারণ ও পুরোটাই আমাদের উপর নির্ভরশীল। এই কারণে। আচ্ছা। নাবিদের ছবিগুলা বা ভিডিওগুলা দেখা যাচ্ছে ওর শারীরিক অবস্থা বেশ ক্রিটিক্যাল। তো ওকে যখন আপনি বাড়ির বাইরে নিয়ে যান, বা হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়, তখন কি ধরনের প্রবলেম গুলা আপনাকে ফেস করতে হয়? আচ্ছা, এটা হচ্ছে যেমন ওকে, ওর খাবার, ওর ওষুধ, এগুলো সবকিছু মেনটেন করে আমাদেরকে ওকে নিয়ে বের হতে হয়। এরপরে হচ্ছে আপনার রাস্তাঘাটে তো বড় হয়ে গেছে, ওকে কোলে নেয়া, ওর শরীরে যেহেতু ওর ওই শক্তিটুকু নেই, ওকে কোলে নেয়া। আমি ছোট্ট একটা ঘটনা বলি। একবার ওর বাবা ওকে কোলে নিয়ে রিক্সায় উঠতেছিল। তো হয় না অনেক সময় আমরা ধাক্কা খাই, তো হ্যাঁ। ধাক্কা খেয়ে নাভির হাত থেকে ছিটকে যায়, এবং ছিটকে যায় ওই সময় হচ্ছে মেইন রাস্তা। যদি রিক্সাওয়ালা মামা যদি নাবিদকে না ধরতো, নাবিদের মাথা একেবারে বড় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যেত। মানে এতটা কি বাজে অবস্থা! কষ্টকর ওকে নিয়ে বের হওয়া। আসলেই। তারপর অনেক সময় বাবা মারা আক্রান্ত হয়ে যায়। খুবই স্বাভাবিক।
তো আপনার যখন খুব একা বা অসহ্য লাগে তখন নিজেকে নতুন করে সাহস দেন কিভাবে? প্রথমত আমি আল্লাহর উপর প্রচন্ড রকমের ভরসা করি। আমি ওনাকে বিশ্বাস করি এবং যখন খুব বেশি খারাপ লাগে আমি একা বাসায় আল্লাহর সাথে কথা বলি। আমি প্রচুর কান্না করি, চিৎকার দিয়ে কান্না করি এবং আল্লাহর সাথে কথা বলতে থাকি। বলি যে, "তুমি আমাকে দিছো। এরকম একটা বাচ্চা তুমি আমাকে চুজ করছো যে আমি এবং আমার হাসব্যান্ড ওর মতো বাচ্চাকে টেক কেয়ার করতে পারবো, দেখতে পারবো। তোমাকেই সমাধান দিতে হবে।" তো এরকম করার পর দেখা যায় কিছুটা কিছুটা আমার স্থিরতা আসে। তারপরেও যদি না আসে আমি নাভিদকে দেখি। কারণ ওদের জীবনটা এত কষ্টের যেটা হয়তো কেউ যদি খালি চোখে না দেখে তারা বুঝতে পারবে না। যেমন ও যখন ওর কিন্তু এতটা কথা বলতে পারে না সে। কিন্তু ও যখন প্রচন্ড কষ্ট হয়, যখন খিঁচুনি হয়, ব্রেনে যখন যন্ত্রণা হয়, ব্যথা হয়, তখন আর কিছু বলতে পারুক আর না পারুক, ও কিন্তু আল্লাহ বলে। এবং এমনকি একবার এমন হয়েছে কষ্টের যন্ত্রণায় ও মানে তখন ওর বয়স আমি বলি ওর বয়স তখন 3 বছর বয়স। ও তখন কষ্টের যন্ত্রণায় বলতেছিল আল্লাহ আর না, চিৎকার দিয়ে কান্না করতেছিল আর করতেছিল আর বলতেছিল আল্লাহ আর না। ওকে দেখলে অনেকটা সাহস আসে যে এত আচ্ছা। কিছুর পরও কিভাবে হাসতে পারে। এত যন্ত্রণার পরেও এই বাচ্চাটা যখন একটু ভালো লাগে হাসে খেলে, এটাই আসলে অনেক বড় একটা শক্তি। আচ্ছা, নাভিদকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে কি যা আপনাকে আজও হাসায় বা শক্তি দেয়? হ্যাঁ, এমন একটা মুহূর্ত আছে আমি বলি। নাভিদের যখন 2 বছর বয়স, তখন ও মোটামুটি রেসপন্স করতে পারতো। তো ওকে নিয়ে আমি বিকেলবেলা বাহিরে যেতাম। তো হাঁটতেছিলাম আপনার ফুটপাত দিয়ে হাঁটছিলাম। তো তখন একজন মহিলা হঠাৎ করে দেখলাম পেছন থেকে দৌড়ে দৌড়ে আসছে। তো দৌড়ে দৌড়ে এসে উনি বলতেছে যে আপু একটু দাঁড়ান, আপু একটু দাঁড়ান। তা আমি ভাবলাম কি না কি বলবে, তো বলতেছে এই বাচ্চা তো পাপের ফল, এই বাচ্চা তো বাঁচে বাঁচে না, এই বাচ্চা তো মারা যাবে। তো মানে এই জিনিসটা আমাকে এতটাই মানে কষ্ট দিছে ওই সময়টা, আমি বাসায় যাওয়ার পর জাস্ট তালাটা খুলে আমি নাবিদকে আর কোল থেকে নামাই নাই, আমি নাবিদকে নাবিদকে কোলে নিয়ে আমি হাউমাউ করে কান্না করেছি। তো নাবিদ এই আমার কান্না করা দেখে নাবিদও আমার গলা ধরে সে প্রচুর কান্না করছে, মানে এতটা কান্না করছে আর আমার গলা ধরে শুধু বলছে আম্মা। ও আম্মা বলতে পারতো না কিন্তু ও তখন বলছে আম্মা, মানে ও আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তখন আমার মনে হয়েছে যে এই বাচ্চার জন্য আমাকে নড়তে হবে। একটা মানুষ হুট করে দৌড় দিয়ে এসে পিছন থেকে এতটা কষ্ট দিয়ে যেতে পারে না, তাও আমার এই বাচ্চাটাকে 2 বছরের অবুঝ বাচ্চাটাকে, মানে এই জিনিসটা আমাকে এখনো মানে ওর যে সাপোর্ট টুকু ও ধরতে পারে না কিন্তু ওর কিন্তু হাতের কোনো ইয়া নেই, মানে হাতে কোনো গ্রিপ নেই, ও কিন্তু কোনো এর যে এই টাচটুকু দিয়ে কাজ করে। তো ওইটুকু দিয়ে সে আমাকে গলায় জড়ায় ধরছে, ধরে ধরে বলতেছে আম্মা। আর সেও প্রচুর কান্না করছে, হাউমাউ করে কান্না করছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ। আর আসলে এই আশেপাশে ওনার তো আসলে রাইট নাই যে এইরকম করে এসে একজনকে হার্ড করে কথা বলার। ওনার কি কোনো প্রবলেম হচ্ছে যে এই বাচ্চা কি সে পালতেছে? এটা তো আপনার বাচ্চা, আপনি ওকে টেক কেয়ার করছেন, কষ্ট করলেও আপনিই করছেন। আসলে মাঝে মাঝে মনে হয় যে আমরা ওই যে বলে যে আমরা কখনো মানুষ হব না, কিছু কিছু। না, এদেরকে এদেরকে কি করা উচিত জানেন, এদেরকে কখনো পাশে এসে দাঁড়িয়ে যে একটা কথা বলবে এই ধরনের সুযোগই দেওয়া উচিত না। কারণ একটা বড় মানুষ মেনে নিতে পারলেও একটা সিপি বাচ্চা অনেক কিছুই বোঝে কিন্তু সে বোঝাতে পারে না, সে কিন্তু মেনে নিতে পারে না। হ্যাঁ। আচ্ছা, সমাজে এমন অনেক ঘটনা কি ঘটেছে যা আপনাকে খুব কষ্ট দিয়েছিল? আবার এমন কেউ কি আছে যে আপনাকে খুব সাপোর্ট দিয়েছে, দেবদূতের মতো আপনার পাশে এসে দাঁড়িয়েছিল? হ্যাঁ, কষ্ট দেওয়ার মানুষও অনেক আছে, তবে আমার বর্তমান যে নারীদের পরিস্থিতি, এখন এত হুম। এত মানুষকে আমি পাশে আহ, পেয়েছি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যার কারণে যারা কষ্ট দিচ্ছে এতদিন আমাদেরকে এবং চেষ্টা করে যাচ্ছে এখনো কষ্ট দেওয়ার, তাদেরকে আমরা জি। মানে তাদের এই কষ্টগুলো আমাদের কাছে কিছুই না।
এত ভালো মানুষ যে দুনিয়াতে আছে, এটা যারা পাশে দাঁড়িয়েছে এখন তাদেরকে না দেখলে আমরা বুঝতাম না। আলহামদুলিল্লাহ, আসলে এগুলা বলে যে আল্লাহর প্ল্যান, আসলে এগুলা সবই যা আমাদের সাথে হয় সবকিছুই আল্লাহর ইচ্ছা। জি, আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন মা হিসেবে যখন দেখেন আপনার সন্তান অন্য সাধারণ শিশুদের মতো সবকিছু করতে পারছে না, তখন নিজের মনকে আপনি কিভাবে শক্ত করেন? আসলে আমি আমার সন্তানকে কারোর সাথেই তুলনা করি। আমি একটা সুস্থ বাচ্চার সাথে ওকে কখনোই তুলনা করি না, কারণ ওকে যতটুকুই দিয়ে আল্লাহ পাঠাইছে আলহামদুলিল্লাহ। আপনি যদি কখনো খেয়াল করে দেখেন, একটা বেড়াল, একটা বানর, তারপরে হচ্ছে একটা কুকুর, বোবা প্রাণী যারা, ওদেরকে বিশেষ করে একটা বানরকে আপনি দেখবেন ওদের মাথাটা কেমন ছোট, ওটা একটু খেয়াল করে দেখেন। এবং ওরা দেখবেন ওদের বাচ্চা যত্ন করে, এবং ওরা বাচ্চা মারা গেলে ওরা এত কান্নাকাটি করে, এবং কি মানে কি বলবো, ওদের এগুলো যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় যে না, আমার বাচ্চা যা দিছে আল্লাহ অতটুকুর মধ্যে হয়তো এমন কিছু দিছে যেটা আমাকে বের করতে হবে। তা আমি কখনোই ওকে তুলনা করি না। আর ভবিষ্যতে কি হবে না হবে এগুলো নিয়ে আমি চিন্তা করি না। আমি চেষ্টা করি আমাদের বর্তমান যাতে সুন্দর হয়, এবং আমি যাতে এটাকে সুন্দর করে সাজাতে পারি, মেমোরিয়েবল করতে পারি। হ্যাঁ, আমাদের পক্ষ থেকেও আপনার বাচ্চার জন্য খুব দোয়া রইলো, যাতে সুন্দর সময় কাটাতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, চিকিৎসা এবং আপনার বিশেষ যত্নের ফলে নাবিদের মধ্যে এখন পর্যন্ত ছোট ছোট কি পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ও এখন অনেক রেসপন্স করে। তারপরে হচ্ছে আপনার অস্বাভাবিক একটা আচরণ করতো। আমরা মানে কোথাও কেউ যদি বাসায় আসতো তো ওর মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল হতো। ও মনে করতো এখন আমার বাবা মা আমাকে সময় দিবে না। এই আচরণটা থেকে ওকে আমরা বের করে আনতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে সব পরিস্থিতিতে ও নিজেকে এখন খাপ খাওয়ানোর চেষ্টা করে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার মতো মায়ের জন্য আহ সবচেয়ে বেশি কোন ধরনের সহযোগিতা এবং সাপোর্ট সিস্টেম প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমত আমার কাছে মনে হয় আর্থিক সাপোর্টটা, এটার প্রচেষ্টাটা করা উচিত। এরপরে হচ্ছে পারিবারিক এবং সমাজের যে মানুষগুলো আছে ওদেরকে জাস্ট একটু এগিয়ে আসা বা একটু সহানুভূতির, যাতে ওনারা বাচ্চাদেরকে দেখায়, বা একটা বাচ্চাকে ওরা দেখলো, যদি ভালো কথা বলতে ইচ্ছা না করে বললো না, কিন্তু যাতে খারাপ হ্যাঁ, কথাটাও চুপ না থাকো। বলে, হ্যাঁ চুপ হ্যাঁ, থাকলো, বা যদি জি জি। পারলো একটু পাশে এসে দাঁড়ালো, ওকে অ্যাপ্রিসিয়েট করলো যে না তুমি তো অনেক ভালো কাজ করতেছো, পারতেছো। এই ছোট ছোট জিনিসগুলো একটা শুধু যে সিপি বাচ্চা তা না, অটিজম, একটা ডাউন সিনড্রোম বাচ্চা, বা কত রকমের প্রতিবন্ধকতাই তো থাকে বাচ্চাদের, প্রতিবন্ধকতা ওই থাকে, হ্যাঁ। বাচ্চারা, হ্যাঁ ওই বাচ্চারা খুব সুন্দর করে সমাজের সাথে কিন্তু অ্যাডজাস্ট হইতে পারে, ওনারা যদি এই সাপোর্টটুকু দেয়। হুম, হুম। আবার অনেকে দেখবেন যে অবাক হয়ে তাকিয়ে থাকে, মানে হ্যাঁ, ওরা হ্যাঁ, না জানি কি দেখতেছে। বাচ্চারা তো এলিয়েন আসলে দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলোও তো ওরাও বোঝে যে কেন আমাকে এইভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। হ্যাঁ, এটা এটা আসলে কিন্তু সচরাচর ওদেরকে চোখে খুব পড়া একটা খুবই দরকার। আনইজির মধ্যেই ফেলে দেয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার নাবিদের বাবা ওর এই পুরো জার্নিতে আপনাকে মানসিকভাবে কিভাবে সাপোর্ট করেন? তারপর হচ্ছে বিশেষ শিশুদের ক্ষেত্রে পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? নাবিদের বাবা যথেষ্ট সাপোর্টিভ। নাবিদের বাবা যদি সাপোর্ট না করতেন তাহলে হয়তো হুম, বা আমি এতদূর আসতে পারতাম না। মানে উনার কাছে উনার বাচ্চা হচ্ছে, মানে উনি মানে এক কথা যদি আমি বলি, উনি হচ্ছে উনার বাচ্চার দ্বিতীয় মা। যেটা একটা বাবা করতে আলহামদুলিল্লাহ। পারে না সেটা নাবিদের হুম, বাবা করে দেয়। আমি এমনকি আমি যদি ২ দিনের জন্য আমি কোথাও যাই, নাবিদকে উনি টেক কেয়ার করতে পারবে আমার সাপোর্ট ছাড়া। এটা একদম নিশ্চিন্ত। এটার কোনো আর ইয়া নেই। আর পারিবারিক যাক, আল্লাহ সাপোর্টটা আসলে প্রচুর প্রয়োজন। হ্যাঁ, আল্লাহ আসলে আপনাকেও ভালো একটা হাসবেন্ড দিছে, আর নাবিদের জন্য ওর বাবা
মানে জি, অনেক ওর স্যাক্রিফাইস করছে, নাবিদের আর জন্য আল্লাহর নাবিদের কাছে বাবা হিরো। ওকেও হ্যাঁ হ্যাঁ দুইটা মা বানিয়ে দিছে আসলে আল্লাহ নাবিদের জন্য। আচ্ছা, নাবিদকে নিয়ে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এবং চাওয়াটা কি? নাবিদ একটু সুস্থভাবে এই দুনিয়াতে বাঁচুক, আর যতদিনই সে বাঁচে সে যাতে একটা সুন্দর স্মৃতি নিয়ে বাঁচতে পারে। ও যদি মারাও যায়, ও যখনই মারা যায় ও যাতে হাসতে হাসতে মারা যেতে পারে। ওর যাতে ভিতরে এই আফসোস না থাকে যে আমার বাবা মা, সরি, যে আমার বাবা মা আমাকে অবহেলা করছে। ও যাতে এই আফসোসটা নিয়ে কখনো মারা না যায়। যারা এই পডকাস্ট দেখছেন, বিশেষ করে ওইসব মায়ের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা বিশেষ করে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নিয়ে ঘরে একাকী লড়াই করছে, তাদের সম্পর্কে আপনার মতামত কি থাকবে? আমি এসব মায়েদের জন্য একটা কথাই বলতে চাই। প্রথমত হচ্ছে তাদেরকে আমার স্যালুট। তারা একটা বিশেষ শিশু পালতেছেন বা ওদের টেক কেয়ার করতেছেন, ওনাদের আমার স্যালুট। আর সেকেন্ড কথা যেটা হচ্ছে, এক মানে আল্লাহ একটা আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ আপনার হাতে একটা কুচকানো কাগজ অথবা একটা পাজেল দিয়েছেন, যেই পাজেলটাকে আপনাকে মিলাতে হবে, বা ওই কুচকানো কাগজটাকে আপনাকে ভাঁজগুলো খুলে 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 ঠিক করতে হবে। প্রথমত এটা খুবই অসম্ভব মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু অসম্ভব কিছুই না। আপনারা নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলে দেখবেন সন্তানের প্রতি মায়াটা অটোমেটিক চলে আসতেছে, এবং পৃথিবীটা তখন খুব সুন্দর রঙিন মনে হবে। এই বাচ্চাগুলো যে আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, এটা আপনারা তখনই বুঝতে পারবেন। আর এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা চ্যালেঞ্জ। আমরা যদি এটা পার করতে পারি, তখন আপনারা মনে করবেন যে আপনারা ফুল সিরাত পার করতেছেন। এই বিশ্বাসে আমাদেরকে ইনশাআল্লাহ, এগিয়ে যেতে হবে। অবশ্যই আল্লাহ অবশ্যই আপনাদের এত কষ্ট, মানসিক কষ্ট দিয়েছে, অবশ্যই এটার ফল অনেক মিষ্টি হবে। মানুষ বলে ধৈর্যের ইনশাআল্লাহ, ফল মিষ্টি হয়, অবশ্যই আল্লাহ ভালো কিছুই রেখেছে। ইনশাআল্লাহ। নাবিদের মায়ের কথাগুলো শুনে আজ হয়তো আমাদের অনেকেরই চোখ ভিজে এসেছে, কিন্তু এই চোখের জল শোকের নয়, বরং এক অধম্য সাহসের। নাবিদের মতো হাজারো শিশু আমাদের আশেপাশে আছে, যারা শুধু এই একটু ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা চায়। রুমিনী বিশ্বাস করে সঠিক যত্ন এবং সচেতনতায় পারে এই বিশেষ শিশুদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে। আজকে এই পডকাস্ট যদি একজনের মনেও অটিজম নিয়ে সচেতনতা তৈরি করতে পারে, তবেই আমরা সার্থকতা তবেই আমাদের সার্থকতা। নাবিদ আজ তার পরিবারের জন্য রইল নাবিদ আর তার পরিবারের জন্য নাবিদ আর তার পরিবারের জন্য রইল অনেক ভালোবাসা এবং দোয়া। আমাদের চারপাশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবহেলা নয়, ভালোবাসা দরকার। দেখা হবে লুমিনীর আগামী কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।